ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপি ইস্পাত, আর সাথে আছে রাজনীতি মুনি। বহু বছর পর এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হয়েছে দেশবাসী। এক মার সাথে পুত্রের দেখা দীর্ঘ 7.5 বছর পর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আবেগ ছুঁয়েছে সবাইকে। বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। দীর্ঘ যাত্রা শেষে লন্ডন পৌঁছেছেন বিএনপির এই শীর্ষ নেত্রী। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে দেশের গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে গেছেন তিনি। চিকিৎসার জন্য যখন বিদেশ পৌঁছেছেন এই নেত্রী, তখন আরেক বার্তা এসেছে ভারত থেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যাপন করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছিল। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। ভারতের এই সিদ্ধান্ত জনগণ ঠিকভাবে নেয়নি বলে জানিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই নেত্রীর এই সব খবরের মধ্যেই রাতে খবর এসেছে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন করতে চায় সরকার। দ্বিমত আছে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব নিয়েও। বিএনপি নেতারা বলছেন, মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করলেও এখন তাদের মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করতে না করতে কেমন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। শেখ হাসিনাকে ফেরত ইস্যুতে আবারও কি আরেক দফা খারাপ হবে ভারতের সাথে সম্পর্ক? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান এবং আছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবং দর্শক, আপনারা আশা করি আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্বাগত জানাই সবাইকে এবং অতিথি যারা আছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাইফুল হককে দিয়ে শুরু করি, সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি রাজকাহনে। যদি আমরা একটু শুরু করি, সেটি হচ্ছে একদম নিরাপদে বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন, ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়ে গেছে। তিনি ঠিক কতদিন বাইরে থাকবেন তার চিকিৎসার উপর নির্ভর করবে, কিন্তু শেখ হাসিনা বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ তাকে ফেরত যাওয়ার বিষয়ে একরকম বোঝা যাচ্ছে ভারত হয়তো ফেরত দিচ্ছে না, দিবে না, কারণ তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এই দুই নেত্রীর প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে বলে মনে হচ্ছে আপনার? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুই আলোচক এবং আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি তো বিদেশে তার চিকিৎসা তো অনেক আগেরই এটা জরুরি ছিল। জানেন যে তিনি একটা রাজনৈতিক একটা প্রতিহিংসার তিনি শিকার হয়েছেন। বাস্তবে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের তাদের যে পরিকল্পনা, তার অংশ হিসাবে সাজানো মামলায় তার যে সাজা, উচ্চ আদালতে সেটাকে আবার দ্বিগুণ করা, এরপরে তার পরিবার থেকে দফায় দফায় চিকিৎসার দাবি করা হলেও সেটাকে অস্বীকার করা। বাস্তবে গত কবছরে তাকে প্রায় মৃত্যুমুখে তাকে ঠেলে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে আমরা বিভিন্ন সময় বক্তব্য রেখেছি, কথা বলেছি। শুধু বিএনপি না, দেশবাসী, বিভিন্ন রাজনৈতিক দলও তার চিকিৎসার ব্যাপারে তার পছন্দের দেশে বা হসপিটালে এটা দাবি ছিল। অবশেষে এটা নতুন এবারকার ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের পরে নতুন প্রেক্ষাপটে এবং তার সাজা যেটা মওকুফ হয়েছে, তিনি বিদেশে গেছেন। যেটা বললেন যে 7 বছর পরে মাতা এবং পুত্রের সঙ্গে একটা আবেগঘন দেখা, এরকম অনেকের 10, 12, 15 বছর, কারো 20 বছর পরও দেখা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যে পরিমাণ রাজনৈতিক নিপীড়নের তারা শিকার হয়েছেন। তারেক জিয়া তার মতন করে তাকে দেশের তিনি বাইরে আছেন, তিনিও নানাভাবে সাজাপ্রাপ্ত ছিলেন। এখনও কিছু মামলা তার বিরুদ্ধে অব্যাহত আছে, তিনি হয়তো এগুলো শেষ করে দেশে ফিরবেন। আর তার মা সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনি তো প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচতে, মানে লড়তে লড়তে মরতে মরতে তার বেঁচে ওঠা। সুতরাং এটা নিশ্চয়ই তার বিদেশ যাওয়াটা, এটা তো আমরা স্বাগত জানিয়েছি, এটা স্বস্তির বিষয়। দেশবাসীর পাশাপাশি আমরাও এটা প্রত্যাশা করব তিনি সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন, বিএনপির সরকার তিনি হাল ধরবেন এবং তিনি আমাদের দেশ যেটা অসাধারণ একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি, কারণ এবছরে আমরা আশা করছি একটা জাতীয় নির্বাচন হবে
দেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে, সেখানে ফিরে এসে তিনি মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি ভূমিকা পালন করবেন, এটাই আমাদের চাওয়াটা। আর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে যেটা আপনি বললেন, ইতিমধ্যে আজকে আমি আসতে দেখছিলাম ভারত তার ভিসার মেয়াদ আবার বৃদ্ধি করেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে ব্যাপারে তাদের তেমন কিছু করার নেই। আমি মনে করি তাদের এই বক্তব্যটা এটাই একমাত্র তাদের এটাই দিয়ে দায় সারার কোনো প্রশ্ন নাই। যে কথাটা আমি মনে করি সরকারের দিক থেকে যে কথাটা বলা উচিত, সে কথাটা হচ্ছে যে তারা তার এই বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার পরে এ পর্যন্ত অফিসিয়ালি ভারতের সাউথ ব্লক বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য, আমাদের চিঠির উত্তরে কোনো বক্তব্য, কোনো উত্তর তারা দেন নাই। সুতরাং সেই উত্তরটা চাওয়ার একটা প্রশ্ন ছিল এক। 2 নম্বর হলো, যিনি ইতিমধ্যে আইসিটি ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়েছে, ইতিমধ্যেই একটা তো গণহত্যার একটা বিচার আর একটা গুম খুনের একটা বিচার, তার বিরুদ্ধে সেটাও একটা মামলা আছে। এবং ভারত তাকে যখন যেভাবে তাকে এক ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় বা খানিকটা আমি বলবো আনঅফিসিয়ালি হলেও তিনি যেভাবে সুরক্ষিত হয়ে আছেন তিনি সেখানে, এবং তিনি ইতিমধ্যে তার নামে যে সমস্ত আমরা বক্তব্য বিবৃতি বিভিন্ন সময় দেখছি, এটা ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট একটা উত্তেজনার জায়গাটা কিন্তু এটা কিন্তু অব্যাহত থাকছে। তার অবস্থান, তিনি নিজে এবং তার ক্যাবিনেটের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তারা ভারতে আছেন, আওয়ামী লীগের নানা স্তরের, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট গণহত্যা, 16 বছরের গুম খুন অপরাধের, এমনকি সীমাহীন আর্থিক দুর্নীতির অভিযোগ আছে। এই যে তাদেরকে যেভাবে তারা আশ্রয় দিয়ে যাচ্ছেন, তো সেই জায়গাটা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু যেটা বললাম একটা অস্থিতিশীলতার পরিস্থিতি কিন্তু এটা কিন্তু অব্যাহত থাকছে। এটা ভারত কিভাবে এই সমস্যাটা তারা কিভাবে সমাধান করবে, বাংলাদেশের সাথে তাদেরকে যদি একটা ভ্রাতৃত্বমূলক নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, যেখানে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে যেখানে অমীমাংসিত সমস্ত সমস্যার আমরা সমাধান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভারতের এই পতিত সরকারের প্রধানমন্ত্রীকে তাকে এই ভারতে রেখে দেওয়া, এটা একটা বড় সংকট হিসেবে কিন্তু এটা থেকে যাচ্ছে। এটা অন্তর্বর্তী সরকার কিভাবে ভারতের সাথে উচ্চ পর্যায়ে তারা এটা নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, কিভাবে প্রত্যর্পণ চুক্তির আইনে কার্যকারী করার সুযোগ আছে কিনা, এ ব্যাপারে হোমওয়ার্ক করে কাজ করে কিভাবে বাংলাদেশে তিনি ফেরত আসতে পারেন, এই ব্যাপারে আপনি বলছেন যে এই বিষয়ে সরকারের আরো সক্রিয় হওয়ার সুযোগ আছে এই ক্ষেত্রে। আমি এটিও তাজ রহমানের কাছে আসতে চাই, প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। যে কথাটি বলছিলেন যে ভারত আসলে ভিসার মেয়াদ বৃদ্ধি করার পাশাপাশি বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে তারা আসলে ফেরত দিতে চাইছে না, আপাতত চাইছে না, কিন্তু এর মধ্যে আসলে নির্বাচনের কথাও প্রধান উপদেষ্টা থেকে শুরু করে গতকাল প্রেস সচিব শুরু করেছিলেন যে বড় আকারে বা বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন যাবেন। এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি আমরা শুনছি যে স্থানীয় নির্বাচনও করতে চাই এই সরকার। পার্শ্ববর্তী দেশের সাথে এই অস্থিরতা নিরসন না করে, শেখ হাসিনা ইস্যুতে সমাধান না করে, যত মামলা আছে বিচার চাইছে সবাই, সেগুলো সমাধান না করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমাধান না করে, শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতির কথা বলা হচ্ছে, আসলে সম্ভব এই দেশে এখন? ধন্যবাদ আপনাকে, আমার 200 আলোচক, দর্শক শ্রোতা সবাই সালামের শুভেচ্ছা। দেখেন, দেশ এমনি এমন অবস্থার মধ্যে আছে, আমরা যারা গেস্ট আছি অন টাইম টকশোতে যেতে পারি না, যেখানে 1 ঘন্টার জায়গায় সেখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা, আইন শৃঙ্খলা নাই, পুলিশ নাই, আনসার নাই, বিজিবি নাই, কে কোথায় আছে, কার অর্ডার কে নিচ্ছে, কে দিচ্ছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে আলোচনা নাই, আপনি নির্বাচন স্থানীয় আগে করবেন না জাতীয় নির্বাচন আগে করবেন, এটা তো আপনি কেমনে বলবেন? আপনি তো স্টেক হোল্ডারদের নিয়েই রাজনীতি করতে হবে আপনাকে। দেশের এই পরিস্থিতির হঠাৎ করে সরকার যদি সিদ্ধান্ত নেয় একটা নির্বাচন আগেই দিয়ে ফেলবো, সেটা কি স্টেক হোল্ডাররা বলছে আগে স্থানীয় নির্বাচন? নিশ্চয় বলে নাই। ওনাদের বক্তব্য উনি একটা দেয়, তারপরে ওনার প্রেস সেক্রেটারি একটা দেয়, তারপরে আপনার উপদেষ্টা মাহফুজ এসে দিবে আরেকটা, তারপরে বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিবে আরেকটা, চেঞ্জ হয়ে যাবে। দেশটা এমন একটার মধ্যখানে চলছে, আমরা ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের হওয়া উচিত ছিল পিপুলস টু পিপুলস। একটা দেশের সম্পর্ক একটা দেশের ফরেন পলিসি হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, মানুষের সাথে তার পলিসির সাথে। দল পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, তাতে কি?
সম্পর্ক পরিবর্তিত হবে না। কিন্তু এখন তো ভারতের সাথে যে অবস্থা আমাদের আগের সরকার তৈরি করে গিয়েছে, যে পার্সোনাল রিলেশনশিপ করে ফেলছে আওয়ামী লীগ ভার্সাস ইন্ডিয়া। এখন আওয়ামী লীগ নাই, ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আমরা তাদের নিজস্ব ওন করে ফেলতেছে, ইন্ডিয়া আওয়ামী লীগকে ওন করে বসে আছে। এখানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু পারছে, কতটুকু সফলতা অর্জন করছে, কতটুকু করতে পারছে, কতটুকু প্রেশার দিচ্ছে, সেটাও আমাদের তো দেখতে হবে। আমরা আলোচনা করব ওনারা কী করছে, চিঠি দিচ্ছে ঠিক আছে, এরপর নেক্সট স্টেপ কী। যদিও ভারত তেমন একটা দেশ, যদি না চায় তার দেশ থেকে কাউকে দেওয়ার মতন, আমাদের মতো দেশে আনার কোনো সুযোগ নাই। আর ভারত শেখ হাসিনার ব্যাপারে আমার মনে হয় যে আওয়ামী লীগ যে তাবেদারি ভারতের করেছেন দীর্ঘ 16 বছর, আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলেছেন ভারতকে দা দিয়েছি জীবনে বলার মতো না, ভারত মনে রাখবে। সেই অবস্থায় ভারত কি তার সেই লুককে ফেরত দিবে? দিলে এখানে তারা আগামী দিনে যে তাবেদার সৃষ্টি করার যে চেষ্টা করবে, ওরা তার তাবেদার হবে না যদি তাদেরকে সেফগার্ড না দেয়। আমি একটু ছোট্ট উদাহরণ ওয়ার্ল্ডেরটা দেই আপনি। সিরিয়ার বাশার আল আসাদ 26, 27, 28 বছর ধরে তার বাপ মিলে অলমোস্ট 34 ইয়ার্স অপারেশন করে এই ফ্লিট টু রাশিয়া, রাশিয়া তাকে শেল্টার দিয়ে রেখে দিয়েছে। বেন আলী তিউনিশিয়া 34 বছর ছিল রাষ্ট্র ক্ষমতায়, 1 মাসের 2011-তে আন্দোলনের মুখে হি ফ্লিট টু সৌদি আরবিয়া, সৌদি আরব তাকে রেখে দিয়েছে। শেখ হাসিনা 16 বছর আমাদের উপরে যা করেছেন ইচ্ছা মতো, এখন ইন্ডিয়াতে ফ্লিট, ইন্ডিয়া তাকে শেল্টার দিয়েছে। ওরা ডেমোক্রেসির সবক দেয় আমাদেরকে, ওরা আমাদেরকে শেখায় কী করতে হবে, আবার সময় মতো সুযোগ মতো ওনাদের পলিসি ইউজ করে। তবে আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ ভারত শক্তিশালী দেশ, ফাইন্যান্সিয়ালি এবং মিলিটারিলি, তাদের সাথে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমাদের দেশের সব রাজনৈতিক দল যেটা চায়, আমিও চাই, সরকারও চাচ্ছে সেটার ভিত্তিতে ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফারেন্স থেকে দূরে সরে ন্যায্যতা পিপুলস টু পিপুলসে যদি রিলেশনটা করে, দুই দেশের জনগণ উপকৃত হবে, দুই দেশের বর্ডার উপকৃত হবে, দুই দেশের মানুষ উপকৃত হবে, দুই দেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। আপনি বড় বলে আমাকে অন্যায় আচরণ করবেন, এটা তো হতে পারে না। নিশ্চয়ই এই আলোচনা তো অনেক পুরনো আলোচনা, যে তারা আসলে বড় বলে আমাদেরকে কেমন করে দেখে, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কেমন আমি করে 30 সেকেন্ড আপনাকে বলেন। ফেলানির মেলে ঝুলিয়ে রাখা বর্ডারে, এটা পাকিস্তানের কাউকে মেরে ঝুলিয়ে রাখতে পারে না, করেও না। চায়না জোর করে দখল করে 47 মাইল নিয়ে যায়, বিকজ চায়না ইজ অ্যানাদার সুপার পাওয়ার তাদের চেয়ে। তাহলে তো আপনি এটাই বোঝা যাচ্ছে যাদের শক্তি বেশি তাদের সাথে লাগেন না, ধরেন না, যাদের ছোটো মনে করেন, মানে স্মল ফ্রেন্ড, তাদেরকে আপনি দাবাই রাখতে চান। যে এটা তো পারস্পরিক সহযোগিতা, ন্যায্যতা তার ঠিক মতো একদমই আসতে পারবে না। আমি সৈয়দ ইমরান সালেক প্রিন্সের কাছে আসি একটু, যুগ্ম মহাসচিব বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। শেখ হাসিনা আছেন এবং যে কথাটি দুজন মিলে একসাথে বললেন যে এই পরিস্থিতিতে এক ধরনের অস্থিতিশীলতা কাজ করবে, দুই দেশের মধ্যে একটা উত্তেজনাও কাজ করবে। এর মধ্যে যখন নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাবে, আপনাদের পরামর্শ নিয়েই, রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়েই যদি নির্বাচনটা করতে যায় এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটি কোনো রকম বাধাগ্রস্ত হবে কিনা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ-আলোচক আছেন, তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে এই জুলাই আগস্টের যে ছাত্র গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের ফলশ্রুতিতে শেখ হাসিনার পালায়ন এবং আওয়ামী লীগের সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া এবং দেশে একটা গণতন্ত্রের পথে নতুন একটা যাত্রা শুরু করা। তো এই যাত্রার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে দুটি, একটা হচ্ছে দেশে একটা পরিবর্তন আনা, এবং দ্বিতীয়ত একটা নির্বাচনের মাধ্যমে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। এখন গণতন্ত্র পুনরুদ্ধার যদি আমার 1 নম্বর এজেন্ডা হয়ে থাকে, তাহলে সেখানে যত বাধাই আসুক, যত অস্থিরতাই থাকুক, যত ষড়যন্ত্রই থাকুক, ঠান্ডা মাথায় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই পথে এগিয়ে যেতে হবে। নচেত এই যে আমাদের 17 বছরের যে আন্দোলন এবং পরবর্তীতে যে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র তরুণের যে মানে লাশ হওয়া, রক্তাক্ত যে একটা পথ দিয়ে আজকে আমরা এই পথে এসেছি, তো সেগুলো সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আমরা নিশ্চয়ই চাবো না এগুলো ব্যর্থ হয়ে যাক। তো সেই কারণেই আমরা প্রথমে বলবো, ড্রাইভিং সিটে তো অবশ্যই এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আমরা সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি এবং আমরা চাই না সরকার ব্যর্থ হোক। সেই কারণে আমরা রাজনৈতিক দলগুলো যারা আমরা কাজ করছি, আমরা স্টেক হোল্ডার হিসেবে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি
যে অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে নির্বাচনের লক্ষ্যে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন, সেই নির্বাচন সেটা তারা করলো। আমি সেই প্রশ্নটা থেকে শুরু করেছিলাম যে নির্বাচনটা করার জন্য তারা তারিখ ঘোষণা করলো এবং এই সময় শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, আশ্রয় নিয়ে আছে, তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এটি আমাদের জাতীয় নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন কোনো প্রেক্ষাপট? না, আমার মনে হয় না। শেখ হাসিনার বিষয়টি এখন একেবারে এটা একটা মানে অবান্তর বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। ভারতের সাথে আমরা সুপ্রতিবেশীমূলক একটা আচরণ ভারতের কাছ থেকে আশা করি, যদিও আমরা কখনো সেটা পাইনি। আমাদের সীমান্ত হত্যা, আমাদের বিভিন্ন অনেক ঝামেলা, এবং বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে বা রাজনীতির প্রশ্নে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ ছিল গত 15 বছর, নিশ্চয়ই আমাদের মানুষ, জনগণ সেটা ভুলে যায়নি। তারপরেও আমরা প্রত্যাশা করি ভারত আমাদের গণতন্ত্রের প্রতি সম্মান জানাবে, আমাদের ছাত্র গণ অভ্যুত্থানকে তারা স্বীকৃতি দিবে এবং সর্বোপরি মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মাথায় রেখে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। যদি না হয়, আসুন, হ্যাঁ, যদি সেটা না করে পরবর্তী পরিস্থিতির জন্য নিশ্চয়ই বাংলাদেশ দায়ী থাকবে না। কারণ বাংলাদেশ কিন্তু এত মানে ঠুনকো কোনো দেশ নয়। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কারো আধিপত্য কিংবা আগ্রাসন কিংবা নির্দেশ, অর্ডার মানার জন্য নয়। বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশের জনগণই টিকিয়ে রাখবে। সেটা ক্ষেত্রে যদি আমরা শেখ হাসিনাকে বাতিল করেই রাখি, যে তার বিষয়টা এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, নির্বাচনের দিকে যদি দেশ যায়, আওয়ামী লীগকে আপনারা চান সাথে নাকি চান না নির্বাচনে? না, আমরা সর্বপ্রথম আমরা যেটা বলেছি, এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি এবং আমরা উত্তর দিতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা বুলিংয়েরও শিকার হয়েছি এবং এটা মিস ইন্টারপ্রিট হয়েছে। আমরা আওয়ামী লীগকে মনে করি একটা গণহত্যাকারী দল, আওয়ামী লীগকে মনে করি একটা গণতন্ত্র ধ্বংসকারী দল, আমরা আওয়ামী লীগকে মনে করি জনগণের অধিকার হরণকারী দল। সর্বোপরি তারা এগুলো কাজ করতে গিয়ে, ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে গিয়ে, দেশের জনগণের উপর দমন নিপীড়ন চালাতে গিয়ে তারা গণশত্রুতে পরিণত হয়েছে। আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। আমরা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করুক, সেটা আমরা চাই। কোনো প্রশাসনিক অর্ডারে কিংবা কোনো ইয়ের মাধ্যমে প্রজ্ঞাপন জানিয়ে অর্ডিন্যান্সে এটা করতে গেলে সেটা নিয়ে ভবিষ্যতে অনেক প্রশ্ন দেখা দিবে। যেমন ধরেন জামাত ইসলামীকে যেভাবে আওয়ামী লীগ শেষ দিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা গেছে? করা যায়নি। যেমন ধরেন বাংলাদেশের রাজনীতিতেই বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে মুসলিম লীগ বা অন্যান্যদের যে আধিপত্য ছিল, তাদের সেই কৃতকর্মের জন্য তারা কিন্তু aজকে বিলীন হয়ে গেছে। তো আজকে আওয়ামী লীগেও কিন্তু একইভাবে বিলীন হয়ে যাবে। আপনারা চান জনগণের মাধ্যমে সেটা হোক। জনগণ, যদি কোনো আরেকটা হতে পারে আদালতের মাধ্যমে। আদালত যদি আপনার এখানে দেয়, মানে নিষেধাজ্ঞা দেয় বা তারা যদি কোনো রায় দেয়, অবশ্যই সকলের শিরোধার্য। তারপরেও আমরা যেটা মনে করি, এটা মিস ইন্টারপ্রেট হবে, সে কারণে আমি এক লাইনে শেষ করছি। আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আর নাই। আওয়ামী লীগের যে অপরাজনীতির কবর রচিত হয়েছে, এরা কোন মুখে রাজনীতি করবে? এদের তো সর্বাঙ্গে রক্ত, এদের তো হাতে রক্তের দাগ। কিন্তু তারপরও আপনারা চান যে জনগণ প্রত্যাখ্যান করুক। আরেকটা হতে পারে আইন, আদালত আছে, আদালত স্বাধীনভাবে কাজ করছে, নইলে আদালত করুক, সেই জায়গায় আপনারা আছেন। আমাদের কাছে স্পষ্ট। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে যে কোনটা আগে বা কোনটা পরে। আর সে বিষয়ে রাজনৈতিক দলগুলো কিভাবে এখনই এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করার মতো উপযোগিতা বাংলাদেশে আছে কিনা, বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আবারও স্বাগত জানাই। রাজকাহনে আমরা আলোচনাতে আছি কেমন হবে নির্বাচনের রাজনীতি, সেই প্রশ্নকে সামনে রেখে। এবং বিরতিতে যাওয়ার আগে যা আমরা জানতে চাইছিলাম, যখন জাতীয় নির্বাচন নিয়ে সবাই এক আলোচনায় আছে, অপেক্ষায় আছে, তখন হঠাৎ স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ চলে এলো রাজনীতিতে। সেটি রাজনৈতিক দলগুলো কেমন করে দেখছে? আমি সাইফুল হকের কাছে যেতে চাই। কেন হঠাৎ স্থানীয় সরকার নির্বাচন মনে হচ্ছে আপনার এই প্রসঙ্গ সরকারের কাছে গুরুত্ব পাচ্ছে? একটা তো খুব সাদা চোখে যেটা মনে হচ্ছে, যেটা আমরা নানাভাবে মানুষের বড় আলোচনা, সরকার নানা ছুতায়, নানা অজুহাতে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতে চান কিনা।
ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে চান কিনা, এক এক সময় এক এক বিষয় আমরা দেখছি তারা হাজির করছেন তারা। এবং এটা যদি এটা সত্যি সত্যি তারা যদি এটা মনে করেন, তাহলে মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম আশঙ্কাটা আরও বাড়বে যে সরকার সত্যি সত্যি তারা এটাকে একটা অজুহাত হিসাবে ধরে নিয়ে তারা আসলে তাদের ক্ষমতার মেয়াদটা তারা বাড়িয়ে তুলতে কিন্তু চান। স্থানীয় সরকার হলে সরকারের ক্ষমতার মেয়াদ কিভাবে বাড়বে? মানে যদি না বলছি যে এটার জন্য তো সময় লাগবে না, তো সময় লাগবে। আবার দেখলাম আরেকজন বলেছেন, ডক্টর তোফায়েল আহমেদ, যে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথেই করা যায় কিনা, করতে পারেন কিনা। আমাদের অবস্থাটা খুবই পরিষ্কার। সুতরাং এ ব্যাপারে প্রধান স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, সমাজের গুরুত্বপূর্ণ অংশীজন, ছাত্র তরুণরা একটা অংশ, ঠিক আছে। আর তাহলে ফাইনালি ইট ইজ দ্য পলিটিক্যাল লিডারশিপ, রাজনৈতিক দল, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। গোটা 16 বছর 36 দিনের লড়াইটা হচ্ছে প্রধানত ভোটাধিকারের জন্য, মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য, একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য। এবং এবারকার সব কিছুর এটাই ছিল চুম্বকের মূল বিষয়, ছিল এটা। মানুষ তাকিয়ে আছে একটা জাতীয় নির্বাচনের জন্য, যে নির্বাচন তার ভোটাধিকার নিশ্চিত করবে, তার পছন্দের দল বা প্রার্থীকে তিনি ভোট দিতে পারবেন। এবং পতিত সরকার নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে পথ, শান্তিপূর্ণ পথ তারা যে বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশ এবার সত্যি সত্যি বাংলাদেশ সে পথে হাঁটতে যে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করতে পারবে। এবং এই যাত্রাতে প্রত্যেকে বলেছে আমরা অনেকগুলো সংস্কার লাগবে, অনেকগুলো রূপান্তর লাগবে, অনেকগুলো পরিবর্তন লাগবে। নির্বাচন কমিশন, নির্বাচন তো গোটা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, তাহলে সেখানে অনেকগুলো পরিবর্তন লাগবে। প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস, আমার বিচার বিভাগ থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। সুতরাং এই আমরা প্রয়োজনীয় এই আলাপ আলোচনা করে রিফর্মের যে কাজগুলো অনেক, যেখানে আমাদের ঐক্যমত আছে, সেগুলো আগেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আর সংবিধান পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ বা মধ্যমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী পরিবর্তন বা রূপান্তরের অথবা সংস্কারের যে এজেন্ডা আছে, যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকাংশে তাদেরও অনেক সম্মতি আছে, কমিটমেন্ট আছে, আমাদের অঙ্গীকার আছে, এবং আমরা পাবলিকলি কমিট বাউন্ড, সেগুলো পরবর্তী সরকার করবে। তাহলে আপনার প্রধান যে কাজ, একটা জাতীয় নির্বাচন কিভাবে আপনি করবেন। কারণ এই সরকার যদি, যেটা আমি বলেছি, সরকার যদি পথ হারিয়ে ফেলে, এবং আমরা প্রায় দেখছি যে সরকার নানা এজেন্ডা সরকারের মধ্যে পুশ করা হচ্ছে, সেজন্য আমরা বলেছি সরকার যদি পথ হারিয়ে ফেলে, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বিরোধের জায়গাটা বাড়বে, দূরত্বের জায়গাটা বাড়বে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। এবং সরকার কিন্তু যদি বোঝা যায় তাদের প্রধান কাজের কারণ এই কাজটা হচ্ছে নির্বাচিত সরকার আসার পরে, এটা একটা বিশেষ আমাদের স্থানীয় সরকারের যে কাজ, এটা তাদের নেতৃত্বে এই কাজটা হয়। তারা নির্বাচন কমিশনকে বলেন যে আপনারা স্থানীয় সরকারের এই নির্বাচনটা ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করেন। তার মানে এটা কোনো জাতীয় অগ্রাধিকারের বিষয়, এই স্থানীয় সরকারের একটা শূন্যতা যাচ্ছে। সুতরাং সেই শূন্যতা তো একটা আছেই, কারণ অনেক চেয়ারম্যানরা পালিয়ে গেছে, অনেক চেয়ারম্যানরা আমি বলি জাতীয়, এইটাই সরকারের প্রধান কর্তব্য হচ্ছে এটা। এবং কোনো রাজনৈতিক দল বলেনি যে আগে আপনি স্থানীয় সরকার করবেন। সরকার এ পথে হাঁটলে এই সন্দেহটা বাড়বে যে আমাদের যে যারা নতুন একটা দল করতে, আমি শুনেছি নাকি আগামী 1-2 মাসে নাকি 8-10টা দল নাকি রাজনৈতিক দল নাকি সামনে আসবে বিভিন্ন নামের, তাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য তারা স্থানীয় পর্যায়ে কাজ করবেন, জনপ্রতিনিধি হবেন, অথবা পতিত সরকারের যারা বিভিন্ন লোকাল বডিতে ছিলেন তাদেরকে তারা আবার এখানে তারা দাঁড় করাতে চান কিনা। তার মানে আপনি ঘর পড়ার মধ্যে আপনি আলো পড়া দেওয়ার যদি ব্যবস্থা করেন, তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের সততা আন্তরিকতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে, সরকার পথ হারিয়ে ফেলছে কিনা। আমি সরকারকে বলতে চাই, অনেকে আপনাকে অনেক উস্কানি দেবে, এই পথে না যেয়ে তাদের গুরুত্বপূর্ণ কাজ, ম্যান্ডেট যেটা প্রয়োজন আলাপ আলোচনা করে রূপান্তরের মধ্য দিয়ে আপনি জাতীয় নির্বাচনে যাবেন, এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। তাহলে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। এটিও তাজ রহমান, অনেকখানি সাইফুল হকের কাছ থেকে জানলাম, আপনাদেরও মনে হয় যে এখানে আলু পোড়া দিয়ে কারোর একটা সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে স্থানীয় নির্বাচনের নামে? সাইফুল ভাই যথার্থই বলেছেন, আপনি স্থানীয় নির্বাচন করবেন, প্রথম সেগমেন্টে আমি বলেছি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা নাই, কারণ আপনি স্থানীয় নির্বাচন দিবেন, নতুন রাজনৈতিক দল হচ্ছে,
যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র নেতারা দল তৈরি করবেন। একজন বলেছেন আগামীতে 20টা দল আসতেছে। আমি আপনার লাস্ট টক শোতে বলেছিলাম উনি কে বলার 20টা দল না 25টা আসবে, এটা তো চিফ অ্যাডভাইজার বলতে পারে যে আসুক, সবার রাজনৈতিক দল তৈরি করার অধিকার আছে দেশে। কিন্তু সেই রাজনৈতিক দল যদি এক্সট্রা প্রিভিলেজ নিয়ে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে স্থানীয় নির্বাচন আগে দিয়ে একটা জায়গায় বসার চেষ্টা করে, তাহলে যেটা সাইফুল ভাই বলল 17 বছর ধরে যে আন্দোলনে দেশের মানুষ করছে যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে, যার মানুষের ভোট দিবে, এখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, যাকে প্রতিনিধি হিসাবে নিয়োগ ভোট দিয়ে সংসদে দেওক আর উপজেলায় দেওক আর জেলায় দেওক আর ইউনিয়ন পরিষদে দেওক, তাহলে সেই প্রতিবন্ধকতা তো এখনও আবার তৈরি করতে যাচ্ছেন আপনারা। আবার তো সেই বৈষম্য শুরু হয়ে যাচ্ছে। আপনি মাঠে আমাদেরকে খেলতে দিবেন, মাঠে আপনারা সেখানে জয়ী না হয়ে নতুন দল বা ছাত্ররা কেমন করে জয়ী হবে, সেই মেকানিজম কি? এই তো কোয়েশ্চনে আসলেন। ইয়ারি গো, আপনি মাঠে খেলতে দিচ্ছেন রাজনৈতিক দলের, আর রেফারি ভূমিকায় বসে আছেন আপনার ভাই 3 জন। আচ্ছা, ওনাদের খেলতে দিয়ে আসেন না। প্রথম রেফারির ভূমিকা তো কে মাঠে খেলতে নামান, আমরা খেলি একসাথে, লেটস বি এ পার্ট অফ দি পলিটিক্যাল পার্টি। আপনার পুলিশের ভাই ডিআইজি আর আমাকে আপনি দিবেন খেলতে, আপনার সাথে কেমনে খেলবো? আমি পারবো? এটা সম্ভব? আপনি যদি দল করতে হয়, আপনার সাথে যারা ছিলেন ওনারা উপদেষ্টা থেকে রিজাইন দিয়ে এসে আপনারা রাজনৈতিক দলে গঠন করুক, তাহলে ওই ইনফ্লুয়েন্সটা এখান থেকে কমে যাবে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে পাওয়ার বলয় থেকে আপনি রাজনীতি করবেন, আর রাজনীতি বিরোধী যারা আমরা আছি সবাই যাব সেখানে গিয়ে সেই কিন্তু তারা তো বলছে তারা শুধুই উপদেষ্টা, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নন এখন। নাজনীন মুন্নি, কোম্পানিতে আমার ভাই একটা চেয়ারম্যান একটা এমডি, সেই কোম্পানিতে যদি আমি চাকরি করি, কারো ক্ষমতা থাকবে এই কোম্পানির কোনো স্টাফরা 1 লক্ষ স্টাফও যদি হয় আমার সাথে কথা বলার, বিকজ আমার চেয়ারম্যান আমার ভাই, এমডি আমার ভাই, আর আমি এখানে কোম্পানিতে যদি ম্যানেজার হিসাবে তাকে আমার সাথে কে কথা বলতে পারবে? আপনি 2-3 জন বসায় রাখছেন এমডি চেয়ারম্যান করে ওইখানে, আর আপনি কোম্পানিতে চাকরি করেন, বলবেন আমার কিছু হবে না। এটা বললে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো কি এতদিন, রাজনৈতিক নেতা কি একদিনে তৈরি হয়? 1 বছরে তৈরি হয়? এই যে 3 জন বসে আছি, রাজনৈতিক বয়স কত বছর? পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে ওভারনাইট আপনি পলিটিশিয়ান তৈরি করতে পারবেন না। আপনি মন্ত্রী এমপি করতে পারবেন, হাইব্রিড টেকনোক্র্যাট নিয়ে আসতে পারবেন, বাট পলিটিশিয়ান তৈরি করতে হলে এটা ধারাবাহিকতা লাগে, একটা সময় লাগে, রাজপথে সময় দিতে হয়, রাজনীতিতে সময় দিতে হয়, অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, জানতে হয়, সম্মান দিতে হয়। আমরা একে অন্যের সম্মান দেই বলেই আজকে এত কিছুর পরে মতবিরোধ থাকবে। বিএনপি জাতীয় পার্টির মধ্যে মতবিরোধ, সাইফুল ভাইয়ের সাথে আমার মতবিরোধ, মত পার্থক্য, আলোচনা সমালোচনা হবে, এটা একটা জায়গায় রাজনৈতিক দলগুলো এক হবে দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে, সংবিধানের স্বার্থে, সব সময় দেখবেন এক জায়গায় এসে বসে যাবে। চিরশত্রু রাজনীতিতে নেই, চিরবন্ধু রাজনীতিতে নেই। মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে ছাত্ররা একটা এক্সট্রা মানে অতিরিক্ত তারা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে সাইফুল ভাইয়ের কথা সূত্র ধরে আমি বলছি, আমরা সন্দিহান, আমরা কিছু আপনাদের মধ্যে কাজ করছে। আমরা যখন আমাদের দলের উপরে অফিস পোড়ানো হয়েছিল, আমরা আপনার এই টক শোতে আপনি আমার প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম ওরা আমাদেরকে হাত দিয়েছে, নেক্সট পরবর্তীতে রাজনৈতিক দলের সাথে হেচিংয়ে যাবে, বিকজ তাদের একটা মিশন নিয়ে তারা আসছে। সেই সময় বৃহত্তর স্টেক হোল্ডারগুলা, স্পেশালি আমার পাশে বটা ইমরান সালে ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুলের স্টেটমেন্ট আমরা ধন্যবাদ এখানে জানাই। তখন ওনারা বলেছিলেন রাজনৈতিক দলটার অফিসে গিয়ে ট্র্যাক করার জন্য আপনাদেরকে কে লাইসেন্স দিছে? তখন কালকে আমাদের চেয়ারম্যান বলেছেন বেগম খালেদা জিয়ার এটা অনেক দিনের ডিউটি ছিল চিকিৎসার, সেটা আমরা তখনও বলেছি দেওয়া হয় নাই, এখন 7 বছর পরে উনি গেছেন, জাতির প্রয়োজন আছে ওনার। এটা হলো রাজনীতির শিষ্টাচার কালচার। আপনারা সেটাও ভেঙে দিতে চাচ্ছেন, আমাদের রাজনৈতিক দলে সেটা ছিল, সেটা এখন বৈষম্য ছাত্ররা আমরা সেটা ভেঙে দিতে। আমার মনে হচ্ছে যে না, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে যত ঐক্য আমরা দেখিনি তার চেয়ে বেশি ঐক্য আগামীতে আরো দেখবেন নিশ্চয়ই। সেই পরিস্থিতি মনে হয় তৈরি হচ্ছে। সৈয়দ ইমরান সালে প্রিন্স, আসলে মনে হয় আপনাদের যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো একটু অসুবিধায় পড়ে যাওয়ার শঙ্কা আছে। দেখুন, এখানে সুবিধা অসুবিধার ব্যাপার না, এই যে মাঝে মধ্যে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের সহযোগী বা যারা তাদেরকে তাদের বলে কি বলে মূল ভিত্তি বলা হয়, তারা কথায় কথায় আপনার নন ইস্যুকে ইস্যু বানানোর একটা চেষ্টা, একটা খামাখা একটা অস্থিরতা সৃষ্টি করার একটা প্রচেষ্টা, এগুলো কেন এটা আমরা বুঝতে পারছি না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তারা কি স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে? মূল বিষয় এখন দেশে একটি নির্বাচিত সরকার নিয়ে আসা, মূল বিষয় একটা নির্বাচিত সংসদ নিয়ে আসা, মূল বিষয় এখানে নির্বাচনের লক্ষ্যে কিছু সংস্কার, নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো সম্পন্ন করা। মূল বিষয় বাংলাদেশকে একটা সঠিক ট্র্যাকের মধ্যে তোলা। সেখানে না করে আপনি ডান দিক দিয়ে বা দিক দিয়ে যেখানে আপনার প্রয়োজন নাই সেটা নিয়ে আপনি কথা বলবেন, এইটা তো কি হচ্ছে জানি না। বিষয়টা কি এরকম হতে পারে যে জাতীয় স্থানীয় নির্বাচনের মাধ্যমে এক ধরনের টেস্ট
কেউ করেও দেখতে চাইছে যে জাতীয় নির্বাচন কতখানি সুষ্ঠুভাবে করা সম্ভব। এইটা শুনেন, এটা একটা হাস্যকর ব্যাপার। জাতীয় নির্বাচন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে নতুন হচ্ছে না, বহুবার আমরা করেছি, এই অভিজ্ঞতা আমাদের আছে, রাজনৈতিক দলগুলোর আছে, বাংলাদেশের জনগণেরও আছে, প্রশাসনেরও আছে। আপনার সেই কারণে এখানে এটার অভিজ্ঞতা অর্জনের জন্য টেস্ট কেস এগুলো দরকার নেই। কিন্তু জনগণের মধ্যে একটা মানে ধারণা সৃষ্টি হচ্ছে যে এই যে স্থানীয় সরকারের নাম করে, সংস্কারের নাম করে বা বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানিয়ে খামাখা অস্থিরতা সৃষ্টি করে একটা রাজনীতি বা সমাজে একটা মানে বিতর্ক জিইয়ে রেখে একটা নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে দাঁড় করানোর একটা প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা সেটা কিন্তু জনগণের মনের মধ্যে এখন দিন দিন কিন্তু এটা দানা বাঁধতে শুরু করেছে। এবং সরকারের কিছু কিছু বক্তব্য, সরকারের কিছু কিছু উপদেষ্টা, কিছু কিছু ব্যক্তির বক্তব্যে সেই জিনিসটা কিন্তু মানে মানুষের কাছে আরও দৃঢ়ভাবেই গেঁথে বসছে বলে আমার মনে হয়। আমরা মনে করি না যে সরকার এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বা এই সংস্কারকে প্রলম্বিত করার জন্য বা সংস্কারের নামে বা এইসব করে এগুলি করছে, এটা সরকারের মূল উদ্দেশ্য নয়। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই। কিন্তু এগুলো করে মানুষ কিন্তু এখন মানে ওই সন্দেহটাই মানুষের মধ্যে জাগ্রত হচ্ছে। আপনারা তিনজন একই সাথে বলছেন যে সন্দেহের বিষয়ে নতুন করে উদ্যোগ হচ্ছে, কারণ নানা ধরনের বিষয় এসে বারবার যুক্ত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে। যদি তাও কিছু না হয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না হলেও কি জাতীয় নির্বাচনের জন্য এই দেশ এখন প্রস্তুত কিনা? বিরতির পর ছোট্ট করে তাই জানবো। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য। সাইফুল হক আমাদের সাথে কথা বলছিলেন এবং আপনি একটা কথা বলছিলেন যে বড় বড় সংস্কারগুলো যে তার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান সংস্কার যদি করতে হয় নির্বাচিত সরকার সেটি এসে করবেন। কিন্তু আজই আসলে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দিয়েছেন সংবিধান কারো বাপের নয়, তারা এটা পরিবর্তন করতে চান। ৭২টা সংবিধান কারো বাপের নয়, তার মানে তাদের কথার শব্দ চয়নেই বোঝা যায় তারা এই বিষয়ে খুবই, যদি ইংরেজিতে বলি ডেসপারেট, মানে তারা যে করে হোক সেটা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। সেই ক্ষেত্রে কি আপনাদের আসলে কিছু করার আছে? না, আমি মনে করি সংবিধান পরিবর্তন অনেকেই চাইতে পারেন, আপনিও চাইতে পারেন, আমরা এখানে তিনজন বসা আমরাও চাইতে পারি। আমরা তো অনেক ব্যাপারে সংবিধান তো আমরা তো পরিবর্তন করতে চাইছি, আমাদের তো অনেকগুলো সংস্কারের প্রস্তাবনা আছে। আমরা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। বিএনপির সহ যারা আমরা রাজপথে দীর্ঘদিন ছিলাম, আমাদের ৩১ দফাতে সংবিধানের পরিবর্তনে বা রূপান্তরে সংশোধনে সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাবনা আছে এবং ইতিমধ্যে অনেকগুলো ব্যাপার তো পাবলিক ডোমেইনে তো একটা বড় একটা আলোচনার বিষয় আছে। আমরা আছে না যে আমরা পরপর একজন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আমরা ৭০ অনুচ্ছেদের আমরা সংশোধন পরিবর্তন করতে চাই, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার আমরা একটা যৌক্তিক ভারসাম্য জায়গা আনতে চাই, আমরা বাইক্যামেরাল আমরা আরেকটা আমরা পার্লামেন্টের মতন আমরা উচ্চ কক্ষ আমরা তৈরি করতে চাই, আমরা নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ, বিচার বিভাগের একটা অনেকগুলি আছে, যৌক্তিক সমন্বয় করতে চাই। তাহলে এটা পরিবর্তন করছে, তারা এটা তো কেউ বলতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তনটা কিভাবে হবে, এ ব্যাপারে অথরিটি কারা? অথরিটি হচ্ছে পপুলারলি ইলেক্টেড যে পাবলিকের রিপ্রেজেন্টেটিভ, যারা জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তাদেরই হচ্ছে ম্যান্ডেট এই সংবিধান। কিন্তু তারা এটা সংবিধান পরিবর্তন করে যাবে। শেষ করি, কোন অংশ পরিবর্তন হবে, কোন অংশ পুনর্লিখন হবে, এ ব্যাপারে তো রাজনৈতিক দলগুলোর আমাদের তো একটা পাবলিক অঙ্গীকার আছে যে আগের সংবিধান তো নিয়ে তো আমরা চলতে পারবো না, তাহলে আমরা যে সংবিধান আমাকে মানে অ্যাকাউন্টেবল হবে, রেসপন্সিবল হবে, যার একটা জবাবদিহিতার বিধান থাকবে, অনেকগুলো প্রশ্ন আছে। সুতরাং আমরা মনে করি এটা নিয়ে আলোচনা হতে পারে। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন হয়েছে, আমি মনে করি ফেব্রুয়ারি থেকে এই কমিশনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সমস্ত ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করা অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিজ, অ্যামং দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। যে সমস্ত প্রশ্নে আমাদের ঐক্যমত আছে সেগুলোর ব্যাপারে এটাকে জটডাউন করা, প্লাস কোন কোন বিষয়গুলো আমরা প্রায়র একটা কমিটমেন্ট থাকবে যাতে পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট প্রায়োরিটি বেসিস তারা যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুতরাং এটা
বিশেষ কোনো কোটারি, বিশেষ কোনো গোষ্ঠীর কাজ না, এটা একটা নেশনের একটা সম্মিলিত একটা উদ্যোগের ব্যাপার। এবং সেটাই নিশ্চয়ই হবে। এটিও তাজ রহমান, আপনাদের কি মনে হয় আসলে এটা যদি নির্বাচনী বছর নিয়ে আমি করি, যদি হয় তাহলে সামনে আপনি অগ্রাধিকার ভিত্তিতে এই মুহূর্তে কি চান? অগ্রাধিকার ভিত্তিতে পলিটিক্যাল পার্টিদের ন্যাশনাল কনসেনসাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যর মধ্যে থেকে আমরা আলোচনা করে বাইর করব যে আমরা নেক্সট সেগমেন্টে কি করা। অন্তর্বর্তীকালীন সরকার এখন অংশীদারিত্বরা যদি বলেন যে কনস্টিটিউশন আমার বাপের না, হ্যাঁ এটা তো আমার বাপের দেশে জন্ম, তারপরে আমার জন্ম, তারপরে আমার ছেলের জন্ম, আপনার বাবার জন্ম, আপনি, তারপরে আপনার জেনারেশন, সবার মা বাবা আমরা মিলেই তো আমাদের এই দেশের সংবিধান। কেউ একা একটা দাবি করতে পারবে না। আপনি সংবিধানকে প্রোক্লেমেশন কভার করতে চাচ্ছেন সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, আপনি কেমনে করবেন? এই ম্যান্ডেট তো আপনার নাই। এই দেশে 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে, প্রয়োজন বোধহয় আরও 5 বার, 2 বার, 7 বার করা হবে পলিটিক্যাল ন্যাশনাল কনসেনসাসে। কিন্তু সংবিধানটা ছুঁড়ে ফেলে কবর দিবেন, এটার ম্যান্ডেট পলিটিক্যাল পার্টিরাও দেয় নাই, এদেশের জনগণও দেয় নাই। সুতরাং জাতীয় ঐক্যর প্রয়োজনে স্টেক হোল্ডাররা এক হয়ে এই মোকাবিলা করতে হবে দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। অনেক ধন্যবাদ। সৈয়দ ইমরান সানি প্রিন্স, কি চাইছেন আসলে এখন এই মুহূর্তে? এটা জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই। দল মত নির্বিশেষে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন সবার মধ্যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, যে ঐক্যের মূল ভিত্তি হবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা। এই মুহূর্তে গণতন্ত্র আছে এটা বিশ্বাস করেন না? গণতন্ত্র পরিপূর্ণভাবে নাই। গণতন্ত্রের পূর্ণতা বা এটাকে কি বলা যায়, পরিপূর্ণতা দিতে হলে নির্বাচন লাগবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র পূর্ণতা পাবে। তো সেই কারণে আপনি সেই জাতীয় ঐক্যকে আমার তুলে ধরতে হবে। আর স্থানীয় সরকার নির্বাচন, সেটা নিয়ে তো আমরা বলেছি আগে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। এখানে তারপরেও সরকার, যেহেতু এটা কোনো নির্বাচিত সরকার নয় বা কোনো রাজনৈতিক দলের সরকার নয়, এটা মানে জনগণের সরকার, এবং আমরা সমর্থন করেছি সরকার এই ধরনের মানে কোনো নীতি নির্ধারণী বা মানে মৌলিক যদি কোনো সিদ্ধান্ত নিতে যায়, অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার ব্যাপার আছে। এবং সরকারও এটি সবসময় বলে যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সকল বিষয়ে কথা বলতে চান, কিন্তু কথা বলার আগে আমরা নানা ধরনের সিদ্ধান্তের কথা বা আলোচনার কথা সরকারের তরফ থেকে পেয়ে যাচ্ছি, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি করছে বলে বলছেন তারা। এই সন্দেহ দূর হোক, আলোচনা হোক। থাকবেন আজকে।